আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। অনেকেই আমাকে মেসেজ করেছো যে ভৌতিক কথা অ্যানিমেশন চ্যানেলে কেন ভিডিও আপলোড হয়নি। আদতে ওই চ্যানেলে প্রত্যেক সপ্তাহে ঘটনা দেওয়া যাবে না, কারণ অ্যানিমেশন করতে অনেকটা সময় লাগে, আর আমি তো একা হাতে করছি, তো একটু সময় লাগবে ওই জন্য। বাট যখনই ঘটনা আসবে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেব, সেটা নিয়ে একদম চিন্তা করবে না। আর কালকেও ঘটনা আসবে না, মোস্ট প্রবাবলি আমি নেক্সট উইকে দিতে পারবো হয়তো, তাও এখনও হয়তো বলছি ঠিক নেই। তবে যত দিন যাবে সেটার ফ্রিকোয়েন্সিটা কমে আসবে, তখন হয়তো 10 দিনে একটা আমি দিতে পারবো। যাই হোক, একটা টিম তৈরি করতে হবে, সেটারই অপেক্ষায় আছি। তো আজকে তোমরা শুনবে দুটো ঘটনাই খুব ভালো। প্রথম ঘটনাটা একটু মন দিয়ে বুঝবে, একটু কমপ্লিকেটেড আছে বোঝার জন্য, কারণ এতটা সুন্দর করে লিখেছে। আর দ্বিতীয় ঘটনাটা কী নিয়ে সেটা আমি বলে আর স্পয়লার দিচ্ছি না। তো একদমই আর দেরি করব না, আমরা আবার ঘটনায় চলে যাব। তবে ঘটনায় যাওয়ার আগে আমি বলে দিই, তোমরা অবশ্যই এই পরিবারে যুক্ত হয়ে যাও। অনেকেই আছো যারা ঘটনা শোনো কিন্তু এই পরিবারে যুক্ত হওনি, তারা অবশ্যই যুক্ত হয়ে যাও। আমাদের খুব তাড়াতাড়ি 1 লক্ষ পরিবারে রূপান্তরিত হতে হবে, তো তোমরা অবশ্যই যুক্ত হয়ে যেও, আর আমি জানি তোমরা হয়েও যাবে। চলো আর একদম কথা বাড়াবো না, এবার আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে। দাদা নমস্কার, আমি প্রথম। সত্যি কথা বলতে প্রথমেই আমি কিছু কথা ক্লিয়ার করে নিতে চাই। তার কারণ আমি যে ঘটনাটা লিখেছি সেই ঘটনাটা একদম সত্য, বাট আমি এমন করে লিখেছি বা এমন করে গুছিয়ে সাহিত্যের মতো করে লিখেছি যে সবার শুনে এটাকে সত্য ঘটনা নাও মনে হতে পারে, কারণ এতটাই ওয়েল মেনটেন করে লেখা। তাই জন্যই আমি প্রথমেই ক্লিয়ার করে নিতে চাই। অনেকের এটা মনে হতে পারে এটা বানানো গল্প, তাদেরকে বলছি একদমই না। তো আমি একদম কথা বাড়াচ্ছি না, আমি ঘটনাটা শুরু করছি। বৃষ্টি পড়ছিল, দুপুর গড়িয়ে বিকেলের দিকে। মেঘে এমন অন্ধকার যে মনে হচ্ছিল রাত হয়ে গেছে। আকাশে একটাও চিলের ছায়া নেই, গাছগুলো ভিজে মাটিতে চুইয়ে নামছে, আর আমার ঘরের জানলায় শুধু টুপটাপ শব্দ। আমি একা, অনেক দিন ধরেই একা। বাবা মা বেঁচে নেই, ভাই চলে গেছে বিদেশে, আর যাকে ভালোবেসেছিলাম সে আমাকে ছেড়ে চলে গিয়েছে বছরখানেক আগে। এই শহরটা আমার খুব পরিচিত এবং ভালোও লাগে, অথচ এখন কেমন অপরিচিত লাগে। সব কিছু যেন কেমন চুপ। আমি জানি আজ কিছু একটা হবে, কারণ আজ সেই বৃষ্টির দিন। হঠাৎ দক্ষিণ গেটের কথা মনে পড়ে গেল, অর্থাৎ যেখানে আমি আর আমার ভালোবাসার মানুষটা প্রায় যেতাম। আমি ছাতা হাতে রওনা দিলাম। পায়ে পায়ে পৌঁছালাম চাঁদপুর স্টেশনের পাশের সেই পুরনো ফটকের সামনে। এই ফটক এখন আর কেউ ব্যবহার করে না। এখানেই একটা বটগাছ আছে, লতা পাতা গায়ে জড়ানো, তার নিচে দাঁড়ালে গাটা শিরশির করে। পথটা ভিজে পিছল। আমি পা ফেলেছিলাম ধীরে ধীরে। ঘড়িতে তখন বিকেল 5টা 43। হঠাৎ পেছনে কুকুরের ডাক, 3 বার, ঠিক 3 বার। বড়ই অদ্ভুত। আমি থমকে গেলাম, পিছনে তাকালাম, কিছুই নেই। মাথা নিচু করে হাঁটতে থাকলাম। সেই ফটক পেরিয়ে যখন রেল লাইনের ধারে পৌঁছালাম, হঠাৎ মনে হলো কেউ আমার পেছনে দাঁড়িয়ে। চমকে ঘুরে তাকালাম, কেউ নেই। এই রেল লাইনের একপাশে স্টেশন, আশেপাশে গুদামঘর, আর মাঝখানে একটা সিগন্যাল পোস্ট, অনেক পুরনো। স্টেশনের এই দক্ষিণ গেটটা লোকে বলে ভুতুরে গেট। যারা সাহসী তারাও বলে এখানে একা আসতে নেই, কিন্তু আমি এসেছি। জানি না কেন, হয়তো কারণ আমি কাউকে খুঁজছি, অথবা নিজেকেই। বৃষ্টির ছায়ায় চারিদিক কেমন যেন অন্য জগৎ। একটা সময়ে মনে হচ্ছিল আমি হাঁটছি না, কারো টানে এগিয়ে যাচ্ছি। এই জায়গাটার সাথে আমার একটা পুরনো স্মৃতি জড়ানো। 6 বছর আগে আমি একবার এখানে এসেছিলাম এক বন্ধুর সঙ্গে। সে হঠাৎ বলে উঠেছিল, তুই জানিস এখানে না একটা মেয়ে ট্রেনের নিচে কাটা পড়েছিল।
আমি সেদিন হেসে বলেছিলাম, ভূতের গল্প বাদ দে তো। সে বলেছিল, ওকে না লোকে সাদা শাড়ি পরে ঘুরতে দেখে এই বৃষ্টির দিনে, একেবারে এই রেলগেটের ওপাশেই দাঁড়িয়ে থাকে, তাকায় কিন্তু চোখ দেখা যায় না। দাদা, তখন আমি আমার সেই বন্ধুর কথা বিশ্বাস করিনি, আর এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ওটা বলার সাথে সাথে একটা ঠান্ডা হাওয়া কানের পাশ দিয়ে গেল। আমি ছাতাটা শক্ত করে ধরলাম। সামনে তাকিয়ে দেখি লাইন ধরে অনেক দূরে একটা কুয়াশার মতন সাদা অবয়ব। আমি চোখ কুঁচকে তাকালাম, 1 ধাপ এগোলাম, 2 ধাপ আরও এগোলাম। তখনই একটা বাজ পড়ল খুব কাছে, যেন কানেই বিস্ফোরণ। আলোটা ফিরে এলো, দেখি কিচ্ছু নেই। আমি একদম মাঝখানে দাঁড়িয়ে, বুকটা ধকধক করছে। আমার পায়ের নিচে কাদা মাটি, কিন্তু কোথাও একটা ছাপও নেই। তবু আমি স্পষ্টভাবে জানি কিছু একটা ছিল, কেউ ছিল। হঠাৎ কেমন যেন অদ্ভুত অনুভূতি হলো। আমি নিজেকে দেখতে পাচ্ছি। এই জায়গায় আমি আগেও এসেছি অনেকবার, কোনো এক স্বপ্নে কিংবা হয়তো অতীতে। আমি জানি না আমি কাকে খুঁজছি, কিন্তু আজ থেকে মনে হচ্ছে আমার খোঁজেও কেউ আছে। ঘরে ফিরে এলাম, কিন্তু মনটা ফিরল না। মাথায় যেন কুয়াশা জমেছিল। আমি কি কিছু ভুল দেখেছি, নাকি এটা কেবল বৃষ্টির ছায়ায় চোখের ভুল? চুপচাপ বসে রইলাম জানলার ধারে। চায়ের কাপ ঠান্ডা হয়ে গেল। ঘড়ি বলছে রাত 11:14। আমি জানি ঘুম আসবে না আজ। আমি জানি না আমার কি মনে হলো ওর ওই কথাটার পর থেকে মনটা টানছে আমার ওই রেলগেটের দিকে। দরজা খুলে বারান্দায় গেলাম। চারিদিক নিস্তব্ধ, বৃষ্টির শব্দটাও যেন নিচু হয়ে এসেছে। তখনই আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল এলো। আমি ধরলাম। কেউ কথা বলছে না, শুধু ছাতার ওপর জল পড়লে যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দ, আর একটা মেয়ের নিঃশ্বাস। হ্যালো, আমি বললাম। কোনো উত্তর নেই। কে আপনি? একটা ঠান্ডা শ্বাস। তারপর কল কেটে গেল। সেই রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। আমি রেল লাইনের ওপর দাঁড়িয়ে, চারপাশে কুয়াশা, দূরে সাদা একটা অবয়ব এগিয়ে আসছে। কিন্তু এবার সে শুধু হেঁটে আসছে না, সে একদম আমার চোখের সামনে এসে দাঁড়ালো। আমি দেখতে চাইলাম তার মুখ, কিন্তু তার মুখ একটা ফাঁকা সাদা মুখোশ। ঠোঁট, নাক, চোখ কিচ্ছু নেই, শুধুই সাদা, নিঃশব্দ, ভয়ানক। তারপর মুখোশটা খুলল সে। ভেতরে দেখি আমার নিজের মুখ। আমি চিৎকার করে উঠে বসলাম। দেখলাম স্বপ্ন দেখছি। তারপরে দিন যায়, রাত যায়, আমি আর আগের মতো নেই। খাওয়া ভুলে যাই, ফোনের উত্তর দেই না। আয়নায় নিজেকে দেখতে ভয় লাগে। কেউ যেন আমার ঘাড়ের ওপর দাঁড়িয়ে থাকছে সব সময়। আমার ছায়াটা যেন অন্যরকম হয়ে গেছে। যখন আমি থামি, ও চলতে থাকে। স্টেশনের গেট, সাদা শাড়ি, মেয়েটি, সব কেমন ধরা ছোঁয়ার বাইরে। আমি ঠিক করলাম আর না, আমি আর এখানে থাকবো না। কে টানছে আমাকে? কেন বারবার যেতে ইচ্ছে করছে আমার? ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে আবার। আমি ছাতা এবার আর নিইনি, জেনে শুনেই কেন জানি না ভিজতে মন চাইছিল। স্টেশনে পৌঁছালাম, সব আগের মতো, অথচ কেমন অচেনা। রেল লাইনের ধারে গিয়ে দাঁড়ালাম। চোখ বুজে কাকে যেন বললাম, তুমি এখানে আছো তো? হঠাৎ আমার কানের ঠিক পাশে কেউ ফিস ফিস করে বলল, আমি সব সময় থাকি। চোখ মেলে দেখি কেউ নেই, কিন্তু আমার ডান দিকের মাটি একটু ভেজা, যেন সেখানে কেউ দাঁড়িয়েছিল। আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, তবুও ভয় পায় না। ভয়ের থেকে বেশি হচ্ছে এক অদ্ভুত আকর্ষণ। আমি আর দেরি না করে বাড়ি ফিরে আসি, এসে ঘুমিয়ে পড়ি। হঠাৎ একটা শব্দ, ঘরের দরজার পাশে ঠক ঠক ঠক। আমার গলা শুকিয়ে এলো। আমি ধীরে গিয়ে দরজাটা খুললাম। সেখানে কেউ নেই, শুধু এক টুকরো সাদা কাপড় পরে আছে, ভেজা, ঠান্ডা, যেন কারো শাড়ির খণ্ড। লোকটা সব জানে। যাই হোক, তারপর আমি আবার ঘরে ঢুকে গেলাম।
চাঁদপুর স্টেশনের গলির মাথায় একটা চায়ের দোকান আছে। সেখানে একজন বৃদ্ধ বসে থাকেন প্রতিদিন, চুপচাপ, কাঁধে পুরনো কম্বলের মতন একটা চাদর। লোকজন বলে ওই গোপাল কাকা একসময় রেলওয়েতে চাকরি করতেন, এই গেটটা তিনিই চালাতেন। এসব কথা শুনে যে বছর মেয়েটি মারা যায় ঠিক তার আগের দিন পর্যন্ত আমার কৌতূহল বাড়ছিল। একদিন গিয়ে বসলাম সেই চায়ের দোকানে। বললাম, কাকা, আপনি এখানে কতদিন ধরে আছেন? তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, ৩৫ বছর, আর এখন দিন গুনছি। আমি চুপ করে চা খেতে খেতে হঠাৎ বললাম, আপনি কি জানেন সাদা শাড়ি পরা মেয়েটার কথা? গোপাল কাকার মুখটা থমকে গেল। বলল, তোর বয়স কত? আমি বললাম ২৬। তুই ছিলি না। আমি যা বলবো শুনবি তো মন দিয়ে? আমি মাথা নাড়ালাম। গোপাল কাকা তাকিয়ে রইলেন দূরের সিগন্যালের দিকে। তারপর বললেন, তার নাম ছিল মীরা। রোজ দুপুরে ট্রেন থেকে নামতো, ছাতা না থাকলেও ভিজে হাঁটত। একটা নীল ব্যাগ থাকতো কাঁধে, আর সাদা শাড়ি সব সময় পরত। সে প্রতিদিন স্টেশনের দক্ষিণ গেট দিয়ে যেত। কেউ জানত না যে কেন সে ওই রাস্তায় বেছে নেয়। তার প্রেমিক ছিল একজন গার্ড, ট্রেন চালাতো রাতে। একদিন সন্ধেবেলা বৃষ্টি হচ্ছিল ঝমঝম করে। হঠাৎ খবর এলো মীরাকে পাওয়া যাচ্ছে না। তাকে শেষ দেখা গিয়েছিল সিগন্যাল পোস্টের পাশে দাঁড়িয়ে ট্রেন আসার সময়। তারপর খোঁজ শুরু হয়, কিন্তু তার লাশ পাওয়া যায়নি। শুধু পাওয়া গিয়েছিল তার নীল ব্যাগ, একটা ভিজে সাদা শাড়ি, টুকরো হয়ে লাইন জুড়ে ছড়িয়ে। এই শুনে আমি শিউরে উঠলাম। বললাম, তারপর? তারপর কেউ কেউ বলতে লাগলো, যখন ট্রেন আসে তখন একটা মেয়ে রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকে, সাদা শাড়ি, কিন্তু তার মুখ দেখা যায় না। আমি বললাম, কে বলতো এগুলো? একজন বলল, একজন স্টেশন মাস্টার বলেছিল। সে বলেছিল সে ফিরে এসেছে, তার সময় এখনো শেষ হয়নি, সে কারোর জন্য অপেক্ষা করছে। আমি গিলে ফেললাম চায়ের শেষ চুমুক। আমি কাকাকে বললাম, আপনি বিশ্বাস করেন কাকা? গোপাল কাকা মুচকি হাসলেন। বললেন, আমি বিশ্বাস করি না, আমি জানি। কারণ সেই রাতে আমি নিজে ওকে দেখেছিলাম। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি জানেন কেন সে ফিরে আসে? তিনি ধীরে করে বললেন, প্রেম যখন অসম্পূর্ণ থেকে যায়, প্রতীক্ষা যখন অপূর্ণ থেকে যায়, আর কেউ যখন প্রতিশ্রুতি ভঙ্গ করে, তখন আত্মা আটকে যায়। মীরার আত্মা এখানে আটকে গেছে, ঠিক এই স্টেশনেই। কারণ সে কাউকে খুঁজছে, সে তার কাছে ফেরেনি। কেউ এসে তার জায়গা নিক, আর যে নেয় সে আর ফিরতে পারে না। ঘটনাটা শোনার পর আমার গলাটা শুকিয়ে গেল। আমি আর একটাই প্রশ্ন করতে চাইলাম, কাকা, আপনি বলছিলেন আপনি ওকে দেখেছেন, কিভাবে? তিনি একবার আমার দিকে তাকালেন। তার চোখে জল, কিন্তু ঠোঁটে ভয়ানক এক চুপ। আমি ওর প্রেমিকের বন্ধু ছিলাম। সেই রাতে ও আসেনি, যখন সে অপেক্ষা করছিল। আমি পাথর হয়ে গেলাম। তিনি উঠে দাঁড়িয়ে চলে গেলেন ধীরে ধীরে। আর আমি জানলাম গল্পটা কোনো ভূতের গল্প না, এটা অপূর্ণ প্রেমের প্রতিশোধ। এবং সে এখনও কারোর জন্য অপেক্ষা করে। সে রোজ রাতে স্বপ্ন দেখত কেউ তাকে বলছে, তুমি তো কথা দিয়েছিলে, কেন ফিরে গেলে? তোমার জন্য আমি দাঁড়িয়ে আছি, প্রতিদিন একই সময়ে একই জায়গায়। এবার এসো, কথা বলো শেষবারের মতো। কাকুর মুখে এসব শুনে আমি আবারও রওনা দিলাম। মনে মনে ভাবছিলাম, এগুলো কি আদতেও সত্যি? কিন্তু মনের এক কোণে এটাও মানতে বাধ্য হচ্ছিলাম যে হয়তো এটা সত্যি। আমি না পাগল পাগল অনুভব করছিলাম। তবু আমি হাঁটছি সেই স্টেশনের দিকে। আজ আর পেছন ফিরে দেখার ইচ্ছে নেই। আমাকে যেতে হবে, কারণ কেউ আমাকে ডাকছে। রেল লাইনের ধারে গিয়ে দাঁড়ালাম, একদম সেই জায়গায় যেখানে প্রথমবার মেয়েটিকে দেখেছিলাম। চারপাশ নিস্তব্ধ, শুধু একটা শব্দ, টিক টিক। ঘড়ির না, ট্রেনেরও না, নিজের হৃদয়ের শব্দ। হঠাৎ একটা হালকা ছায়া দুলে উঠল সিগন্যাল পোস্টের নিচে। চোখ ঠিক রাখতে পারলাম না। বৃষ্টির কুয়াশার মধ্যে থেকে ধীরে ধীরে একটা অবয়ব ভেসে উঠল। সাদা শাড়ি,
মাথায় ঝোলা ভেজে চুল, চোখে নয় তার অস্তিত্বে ভয়। সে হাঁটছে ধীরে ধীরে আমার দিকে, তার পা মাটিতে পড়ে না, যেন ভাসছে। আমি গলা শুকনো স্বরে বললাম, তুমি কে? তুমি কে? তার ঠোঁট নড়ে না, কিন্তু মাথার ভেতরে একটা আওয়াজ বাজে, তুমি চেনো আমাকে? ভুলে গেছো শুধু? আমি বললাম, আমি 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 কাউকে কথা দেইনি, তুমি ভুল করছো। সে এক পা এগিয়ে এলো, চোখের ভেতরে এক অদ্ভুত শূন্যতা। তার মুখ নেই, মুখের জায়গায় কুয়াশার মতন ধোয়া। সে আমাকে বলল, তুমি প্রতিজ্ঞা করেছিলে আমার হয়ে ফিরে আসবে। দাদা, ও পেছাতে চাই, কিন্তু ওর পা নড়ছে না একদম। ও বলল, তুমি কি মীরা? তোমার কি কেউ ফিরে আসেনি? সে মাথা ঝোঁকালো। আমি এসেছিলাম অপেক্ষা করতে একজনের জন্য, সে বলেছিল সে ফিরে আসবে। আমি বললাম, সে কে? সে কি গোপাল কাকা? আমার এই কথার উত্তরে সে বলল, তুমি তো বলেছিলে তুমি তার হয়ে আসবে। আমি শিউরে উঠলাম। আমি তো এখানে কোনোদিনও আসিনি, আর আমি কেনই বা বলবো? আমার কথার উত্তরে সে বলল, তাহলে কেন তুমি বারবার এই পথে ফিরে আসছো? যখন কেউ ভুলে যায় আমি তাকে মনে করিয়ে দিই। তারপর সে ধীরে ধীরে হাত বাড়ালো আমার দিকে। হাতটা ঠান্ডা, জলের মতো, অথচ মাটি স্পর্শ করে না। আমি বললাম, তুমি কি আমায় কিছু করতে চাও? সে বলল, আমি শুধু চাই কেউ আমার হয়ে দাঁড়াক, আমার অপেক্ষার শেষ হোক। আমি চলে যেতে চাই। সে আমার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, তুমি কি আমার জায়গায় দাঁড়াবে? তুমি কি সেই প্রতিশ্রুতি পূর্ণ করবে? তার মুখে কোনো অভিশাপ নেই, কিন্তু সেই প্রশ্নে এক ভয় ছিল। যদি আমি হ্যাঁ বলি, আমি আর কখনো ফিরতে পারবো না, আর যদি না বলি, সে কি আমায় ছেড়ে দেবে? আমি নীরব। সে শুধু বলল, পরের বৃষ্টি আসার আগে উত্তর দাও, না হলে আমি এসে নিয়ে যাব। সে ধীরে ধীরে মিলিয়ে গেল কুয়াশায়। শুধু একটা জিনিস পড়ে থাকলো, একটা নীল ব্যাগ, মীরার শেষ স্মৃতি। আমি ঝটকা দিয়ে ঘুম থেকে উঠলাম। আমার মাথাটা কাজ করছে না। তাহলে আমি এতক্ষণ যা দেখলাম সবই স্বপ্ন ছিল? কি করব আমি? কেন এসব দেখছি? আমার সাথে তার কিসের সম্পর্ক? আমি কি কখনো তাকে কথা দিয়েছিলাম যে আমি আসব? আমার তো মনে পড়ছে না। কেন সে আমার পিছু লেগেছে? এরপর কেটেছে 3 দিন, কিন্তু মাথা থেকে কিছুতেই সরছে না সে প্রশ্ন, তুমি কি আমার জায়গায় দাঁড়াবে? ঘরে কিছু অস্বাভাবিক ঘটতে শুরু করলো। আয়নায় নিজের প্রতিবিম্ব যেন অন্যদিকে তাকিয়ে আছে। দেওয়ালে একবার হাত দিয়ে ভেজা অনুভব হয়, যেন বৃষ্টির ছাপ। আর রাত নামলেই ঘরের করিডোরে যেন কারোর পায়ের ছায়া, একবার দুবার, আবার রাতে। আমি জানালার পাশে দাঁড়িয়ে দেখি সেই ছায়ামূর্তি ঘোরাফেরা করছে দূরে, রেল লাইনের ধারে। সে এখনো অপেক্ষা করছে। পরের দিন বিকেলে আমি আর থাকতে পারলাম না। নিয়ে নিলাম একটা ছোট্ট ব্যাগ আর একটা লাল স্কার্ফ। মনের মধ্যে স্থির সিদ্ধান্ত, আমি আজ খুঁজে বার করবই কেন আমি এসব দেখছি। আমি একে ওকে জিজ্ঞাসা করতে লাগলাম পাগলের মতো। এই করতে করতে কখন সন্ধে থেকে রাত হয়ে গেল বুঝতেই পারলাম না। হঠাৎ দেখলাম বটগাছের নিচে ভীষণ সুন্দর দেখতে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু চোখ নেই, চোখের জায়গায় শূন্যতা। সে ধীরে করে বলল, তুমি এসেছো? তোমার জন্যই আমি অপেক্ষা করছিলাম। হঠাৎ শুনতে পেলাম দূর থেকে ট্রেনের হুইসেল। সে বলল, ভেবো না, আমি তোমায় বাধ্য করব। তুমি না গেলে আমি আবার ফিরে আসব। ঠিক আছে, তুমি থাকো। আমি কিছু বলতে পারলাম না। সে পেছন ফিরল, ট্রেনের দিকে হাঁটতে লাগলো। আর তখনই আমি চিৎকার করে উঠলাম। সে ধীরে ধীরে মিলিয়ে গেল ট্রেনের শব্দের মধ্যে। এখন মোটামুটি আমি আবার এসেছি, 1 বছর হয়ে গেছে। দিনটা ঠিক আগের মতো, বৃষ্টি নামছে, স্টেশনটা একই রকম নিস্তব্ধ। আজ থেকে 1 বছর আগে এই জায়গাতেই মেয়েটির সাথে শেষ দেখা হয়েছিল। তারপর আর কোনো দেখা হয়নি। কেউ জানে না সে কোথায় গেল। এরপরে আমি খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম এক ট্রেন দুর্ঘটনায় মীরা নামের এক তরুণী মারা যান, যিনি তার হবু বরের জন্য স্টেশনে অপেক্ষা করছিলেন।
সে বলেছিল তুমি ট্রেনে উঠে যাও, আমি পরের ট্রেনে আসব। কিন্তু সেই ট্রেন আর এলো না। মীরার পরিবার বিশ্বাস করত সে এখনও ফিরে আসেনি। আর এই জায়গায় যারা মাঝে মাঝে মীরার মতো কাউকে দেখে তারা কেউই একবারে সুস্থ থাকতে পারেনি। আর আমার সাথে মীরার কী সংযোগ ছিল আমি সেটা নিজেও বলতে পারবো না। তো দাদা, এই ছিল ঘটনা। মীরা কী জন্য আমাকে বারবার দেখা দিচ্ছিল সেটাও আমি বলতে পারবো না। যদি তোমার ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও। তো প্রথম ঘটনাটা তুমি এত সুন্দর করে লিখেছো যে সত্যি কথা বলতে কারোরই বিশ্বাস হবে না যে এটা সত্য ঘটনা। তো তোমার এই ঘটনাটা পড়ে আমি যেটা বুঝলাম, তুমি প্রথমে যে জায়গায় বর্ণনা দিলে সেই জায়গায় তুমি গেছো এবং সেখানকার সেই ট্রেনের কথাটা তুমি মনে করছো। আর সেখানে গিয়ে তুমি আবার মনে করলে তোমার সাথে 6 বছর আগে যে ঘটনাটা ঘটেছিল, তোমার বন্ধু ওখানে তোমাকে বলেছিল এক ভূতের কথা, মানে এই মহিলাটার কথা, সাদা শাড়ি পরা মহিলাটার কথা। তখন তুমি তাকে নিয়ে তাচ্ছিল্য করেছিলে, তাই হয়তো সে তোমার পেছনে লেগেছিল এবং সে তোমাকে বারবার স্বপ্নে সব দেখাতো। আর তোমার স্বপ্নের সাথে বাস্তবটা যেহেতু মিলে গেছে, তাই জন্যই তুমি বলছো যে তোমার সাথে এই ভৌতিক ঘটনাটা ঘটেছে। কারণ যদি এটা স্বপ্নই হতো তাহলে বাস্তবের তার কোনো অস্তিত্ব পাওয়া যেত না, কিন্তু তুমি বলছো বাস্তবেও তার অস্তিত্ব আছে। যাই হোক, সবাই হয়তো বুঝে গেছে ঘটনাটা কী বিষয়ে। ঘটনাটা হচ্ছে একজন মহিলা তার স্বামীর জন্য অপেক্ষা করছিল। তার স্বামী যেহেতু আসেনি, তখন সে রেলে কাটা পড়ে হোক বা যেভাবে হোক মারা গিয়েছিল। তারপর থেকে সেই মহিলাটা সেখানেই অপেক্ষা করত তার স্বামীর জন্য, যে সে অপেক্ষা করছিল তার জায়গাটা কেউ এসে নিক। তাই তো? অবশ্যই তুমি কমেন্ট করে জানিও যদি আমি ভুল বলে থাকলাম। তো এই ছিল আমাদের ঘটনা। আশা করছি সকলের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও। তোমরা যারা ভাবছো ঘটনা শেয়ার করব কি না, তারা একদম দেরি না করে ঘটনা শেয়ার করে দাও। আমাদের এখানে ঘটনা শেয়ার করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডিসক্রিপশান সেকশানে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নিও। চলো আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। পরের ঘটনাটা পাঠিয়েছে সন্তু। সন্তু লিখছে, হাই, আমার নাম সন্তু, বাড়ি নিয়ার বনগা। হোপ তুমি ভালো আছো অ্যান্ড উইশ ইউ এ হ্যাপি অ্যান্ড হেলদি লাইফ। সো তোমাকে তুমি করেই বললাম। আমি রিসেন্টলি তোমার এই চ্যানেলটার কিছু এপিসোড শুনলাম অ্যান্ড শুনে খুব ভালো লাগলো। এর আগে কখনো কোনো ইনসিডেন্ট শেয়ার করিনি, এই প্রথম আমার লাইফে ঘটে যাওয়া অনেক ইনসিডেন্টের মধ্যে একটা তোমার সাথে শেয়ার করছি অ্যান্ড ভালো লাগলে শুনিও। সে এবার ঘটনায় আসা যাক। আমি কর্মসূত্রে দিল্লিতে থাকতাম। ঘটনাটা 2013-র, মোস্ট প্রবাবলি জানুয়ারির দিকে। আমরা 5 জন ফ্রেন্ডস দিল্লির মাহিপালপুরে একটা বাড়িতে গ্রাউন্ড ফ্লোরে অ্যান্ড ফার্স্ট ফ্লোরে রেন্টে নিয়েছিলাম। আমাদের সবারই এয়ারপোর্টে বিভিন্ন ডিপার্টমেন্টে জব, আর আমাদেরকে ম্যাক্সিমাম ভোরবেলা 4টা বা 5টাতে ডিউটিতে যেতে হতো, আর সেই জন্য তাড়াতাড়ি ঘুমিয়েও পড়তে হতো। আর সবাই জানে যে দিল্লির ঠান্ডা মারাত্মক। বেশ হাসি খুশি ইয়ার্কি আড্ডাতে আমরা ওই বাড়িতে রাতে থাকতাম। বেশ কিছুদিন এভাবেই চলল। তারপরে ঘটনাটা শুরু হলো মোবাইলের অ্যালার্ম বন্ধ হয়ে যাওয়া নিয়ে। রোজ রাত 11টার পর আমাদের ফার্স্ট ফ্লোরের সবার মোবাইলের অ্যালার্ম বন্ধ হয়ে যেত, আর রাত্রে কারো কারো মোবাইল কাজ করা বন্ধ হয়ে যেত। ফলে ভোরবেলা আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে যেত। ঘটনাটা তখন আমরা গ্রাউন্ড ফ্লোরের ফ্রেন্ডদের বললাম, তখন ওরাও বলল সেম ঘটনা তাদের সাথেও হচ্ছে। এমনকি গ্রাউন্ড ফ্লোরের অ্যালার্ম ক্লকটা রোজ রাত 11টার পর বন্ধ হয়ে যেত। আমরা কিছুই বুঝতে পারছিলাম না যে এইরকম কেন হচ্ছে। এরপর একদিন আমি আর আমার ফ্রেন্ড ইন্দ্রজিৎ রাত 12টার পর একটা বাচ্চার কান্নার আওয়াজ পাই, যেন বাচ্চাটা কাঁদতে কাঁদতে তার মাকে কিছু বলছে, আর তার মা তাকে কিছু একটা বলছে। কী যে বলছে সেটা কিছুই বুঝতে পারলাম না। আমরা একটু আওয়াজ করতেই সেই কান্নাটা বন্ধ হয়ে যেত, আর এইরকমটা রোজ হতে লাগলো। আমরা তখন ভয় পেয়ে গেলাম, আর হঠাৎ দেখলাম কোনো হাওয়া বাতাস ছাড়াই ওয়ালে টাঙানো আমাদের শার্টগুলো নিজের খেয়ালে দুলছে। মনে হচ্ছে কেউ যেন অদৃশ্য হয়ে সেগুলো নাড়িয়ে দিচ্ছে। আমরা দুজনেই ভয়ে স্তব্ধ হয়ে গেলাম, আর ঠিক তখনই শুনতে পেলাম আমাদের রুমের
পেছন থেকে ভেসে আসা একটা মহিলার অদ্ভুত অমানসিক ভৌতিক হাসি। কন্টিনিউ 3 বার সেই হাসিটা শুনে আমাদের প্রাণ যায় যায় ভাব, আর মনে হচ্ছে যেন আমাদের ব্যালকনি দিয়ে কেউ নূপুর পরে হেঁটে বেড়াচ্ছে। পরের দিন সকালে আমাদের ফার্স্ট ফ্লোরের 3 জনের অফিস যেতে অনেক দেরি হয়ে গেল। বাট অফিসে গিয়ে কাউকে এইসব বলতে পারলাম না, বিকজ বললে কেউ বিশ্বাস করতো না। দুপুরে অফিস থেকে ফেরার পর আমাদের কিছু বলার আগেই গ্রাউন্ড ফ্লোরের 2 বন্ধু পিয়ুষ এবং কৃষ্ণেন্দু বলল, কাল সারা রাত ওদের রুমের চারপাশে কেউ দাম দাম করে লাফালাফি করেছে। মনে হচ্ছিল যেন সব ভেঙে চুরে ফেলবে। আর রোজ আমরা রুমে ঢুকে দেখতাম ভাঙা কাচের টুকরো, পরে সেগুলো আমাদের রুমে ছড়িয়ে ছিটিয়ে থাকতো। এরকমভাবে কন্টিনিউ 2-3 দিন চলার পর আমরা ডিসাইড করলাম যে আজ আমরা কেউ রাত্রে ঘুমানোর চেষ্টাও করব না, আর আমরা দেখেই ছাড়ব যে ব্যাপারটা আসলে কি। সেদিন রাত্রে 10টার মধ্যে খাওয়া দাওয়া করে আমরা সবাই যে যার রুমে বসে থাকতাম আর অপেক্ষা করতে থাকলাম। ঠিক রাত 11টার সময় আমাদের মোবাইলের অ্যালার্ম বন্ধ হয়ে যাওয়ার পরেই সাহস করে আমি গ্রাউন্ড ফ্লোরের পিয়ুষ আর কৃষ্ণেন্দুকে ডাক দিলাম। তারা দৌড়তে দৌড়তে উপরে চলে এলো, আর আমরা সবাই চারিদিক ভালো করে দেখতে লাগলাম। আর পিয়ুষ গামছা বেঁধে অনেক সাহস দেখিয়ে বলতে লাগলো, এই বদমাস জানোয়ার ভূত, সাহস থাকলে আমার সামনে আয়, আজ তোর একদিন কি আমার একদিন, তোকে আজ মেরেই ছাড়ব। কিন্তু তখন কিছুই বোঝা গেল না। কিছুক্ষণ পর আমি, ইন্দ্র আর শুভঙ্কর শুয়ে পড়লাম। কৃষ্ণেন্দু ও পিয়ুষ নিজেদের রুমে চলে গেল। কৃষ্ণেন্দু তার হ্যান্ডিক্যাম ক্যামেরাটা ওদের রুমের বাইরে অন করে রেখে দিল। আর একটা কথা, একজন বিহারি দাদা মাঝে মাঝে পিয়ুষের পাশের বেডে রাতে ঘুমোতো। সেদিনও সেই বিহারি দাদাটা সেখানে ঘুমোচ্ছিল। তারপর ঠিক 1 ঘন্টা হঠাৎ একটা দাম করে জোরে শব্দ। পিয়ুষের রুমের থেকে ওই বিহারি দাদাটা নিজের বেড থেকে 1 লাফ দিয়ে উঠে আর মুখে একটা অমানসিক শব্দ করে পিয়ুষের উপর গিয়ে পড়ল আর তার গলাটা চেপে ধরল। পিয়ুষও নিজেকে বাঁচানোর চেষ্টা করতে লাগলো। এরকম ধস্তাধস্তি কিছুক্ষণ চলতে লাগলো। তখন আমরা সবাই লাইট অন করে দৌড়ে সেখানে যাই এবং সেই দৃশ্য দেখি। আর দেখি হঠাৎ করে সেই বিহারি দাদাটা পিয়ুষের গলা ছেড়ে দিয়ে বেড থেকে মেঝেতে পড়ল। এরপর পিয়ুষ বেশ কিছুক্ষণ ভয়ে স্থির হয়ে থাকে, আর সেই বিহারি দাদাটা কেমন যেন সেন্সলেস হয়ে যায়। তার কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে এবং সে বলে যে সে কিছুই জানে না। পরদিন সকালে আমরা কৃষ্ণেন্দুর হ্যান্ডিক্যামটা অন করে সেই বিভীষিকা আওয়াজটা শুনতে পাই, বাট সেটাকে আবার রিপ্লে করলে পরে আর সেটা শোনা যায়নি। এরপর আমরা রুমে দেবদেবীর ফটো লাগিয়ে রোজ পুজো করতে থাকি এবং আস্তে আস্তে দেখি সব সমস্যা কেটে যাচ্ছে। বাট পিয়ুষ তার কদিন পর কাউকে সেরকমভাবে কিছু না বলেই ওই বাড়ি থেকে চলে যায়। পরে 1-2বার তার সাথে ফোনে কন্ট্যাক্ট করা গেলেও তার সাথে আর যোগাযোগ করা যায়নি। এরপর আমরা বাকিরা ওই বিল্ডিংটা ছেড়ে দিই। আমরা এই ঘটনাটা বাড়ির মালিককে বললে তারা এসব অস্বীকার করে। বাট তার 1-2 বছর পর ওদেরই এক রিলেটিভের থেকে জানতে পারি যে বাড়িতে আগে নাকি অনেক ভয়ঙ্কর ভৌতিক কাণ্ড হতো। তারপর কোনো এক তান্ত্রিক ডেকে তারা বাড়িটাকে বন্ধ করিয়ে দেয়। হয়তো তেমন গুছিয়ে লিখতে পারলাম না, তুমি তোমার মতো করে একটু গুছিয়ে নিও। ইতি সন্তু রয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড। আশা করছি তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। যারা ভাবছো ঘটনা শেয়ার করব কিনা তারা আর দেরি না করে ঘটনা শেয়ার করে দাও। চলো আর একদম কথা বাড়াচ্ছি না, এবার আমরা চলে যাচ্ছি শাউট আউট পর্বে। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে এসকে বশির, লিখেছে এসে গেছি দাদা একদম। সেকেন্ড কমেন্ট করেছে চুমকি ঘোষ। থার্ড কমেন্ট করেছে বিপ্লব দে। 3 জনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে জিৎ দাস, লিখেছে দাদা আমার নাম হ্যালো বলো, আমার নাম অভিজিৎ। হ্যালো অভিজিৎ। তারপরে কমেন্ট করেছে সুমন সিং, আকাশ, সুইট খান, সোনে দাস, লিখেছে হাই দাদা আমি তোমার বিগ ফ্যান, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে বনানী রয়, লিখেছে ঠিক টাইমে ঘুমটা ভেঙেছে। তারপরে কমেন্ট করেছে রিমি বর্মন, এসকে আরাফুল হোসেন, আশিক শেখ, রিমি রয়, সায়ন দাস, রেখা পাসমান, নিহারিকা পাখিরা, লিখেছে আবার চলে আসলাম দাদা একদম,
তারপরে কমেন্ট করেছে এমডি নসিফ, লিখেছে অমিত দাদা কেমন আছো, আমার নামটা নিও, আমার নাম নাসিব আলী। হ্যালো নাসিব। তারপরে কমেন্ট করেছে রূপা নস্কর, লিখেছে হাই অমিত ভাই, আজও টাইম মতো চলে আসলাম। একদম দিদি। তারপরে কমেন্ট করেছে ইজমালি কমেডি, অনন্যা ভৌমিক, তন্ময়, রাহুল বর্মন, দীপিকা দিয়ে, লিখেছে দাদা চলে এলাম, আমার নামটা নিও, নামটা দীপিকা। হ্যালো দীপিকা। তারপরে কমেন্ট করেছে ডিজে ব্লগার অনিশ, সায়ন দাস, লিখেছে দাদা এসে গেছি, আমার নামটা একবার বলো, আমার নাম সায়ন। হ্যালো সায়ন। তারপরে কমেন্ট করেছে বিষ্ণু মণ্ডল, শর্মিষ্ঠা দাস, পল্লব মান্না, মাম্পি দেবনাথ, লিখেছে হ্যালো অমিত কেমন আছো, তোমার গল্প খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে এমডি মন, লিখেছে খুবই ভালো লাগছে ভাই, আমি গাজীপুরের ছেলে, ঢাকা বাংলাদেশ থেকে, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে স্টাইলিশ অজয়, অতনু রয়, নন্দিনী রয়, সঞ্জীব ঘোষ, লিখেছে দাদা একটা রিকোয়েস্ট, ছালাভার কবলে পড়া যে ঘটনাটা শুনিয়েছিলে না, ওটার সেকেন্ড পার্ট কবে পাবো একটু বলবে। ঠিক আছে গো, আমাকে তো এখনও পাঠায়নি, পাঠালেই আমি তোমাদের শুনিয়ে দেব। তারপরে কমেন্ট করেছে পম্পা মহন্ত, লিখেছে ফোন হাতে নিয়ে বসে পড়েছি, অপেক্ষা করছি ভাই কখন ঘটনা আসবে, আমি পম্পা মহন্ত, হাওড়া শিবপুরে থাকি। একদম দিদি। তারপরে কমেন্ট করেছে চুমকি খাতুন, সমীর মণ্ডল, সুদেষ্ণা সিংহ রায়, লিখেছে অমিত ভৌতিক কথা অ্যানিমেশনের সেকেন্ড ভিডিওটা পাইনি লাস্ট সানডে, তোমার নতুন চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করা আছে। হ্যাঁ গো, লাস্ট উইকে আপলোড হয়নি, এই উইকেও হবে না, বাট পরের উইকে হয়তো আমি দিতে পারবো। তারপরে কমেন্ট করেছে ইউদাস রয়, লিখেছে দাদা নোটিফিকেশন পাওয়া মাত্রই চলে এলাম ঘটনা শুনতে। হ্যাঁ গো, তোমার ঘটনা আছে। তারপরে কমেন্ট করেছে দেবাশিস পণ্ডিত, লিখেছে রেল লাইন আর বাসতলার ঘটনা শুনতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে গীতা গোস্বামী, অমিত মল্লিক, আসাদুল এসকে, পিঙ্কি, আকাশ ব্লগস, সাগর সাহা, ভগীরথ বাগ, লিখেছে আমার বাড়ি গুড়াপে, ভালো লাগলো, স্টেশনটা একটু অন্ধকার, ভয়টা তাই লাগে। আচ্ছা আচ্ছা, আমি তো কখনো যাইনি, যেটুকু আমি ঘটনায় শুনলাম আর কি, পড়লাম আর কি। তারপরে কমেন্ট করেছে অধরা, মারিয়া বড়ুই, বিশ্বজিৎ বিশ্বাস, দেবাশিস বাগচি, তিমা খানম, দীপিকা দাস, লিখেছে দাদা খুব ব্যস্ত তাই তাড়াতাড়ি কমেন্ট করতে পারছি না, বাট অলওয়েজ বিগ ফ্যান অফ ভৌতিক কথা। তো এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।